আসসালামু আলাইকুম শিক্ষার্থী, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা কোন গল্পটি পড়ছিলাম বলো তো? হ্যাঁ, একজন পটুয়ার কথা। তো গল্পটির আমরা কতগুলো অংশ পড়েছি বলো তো? 2 অংশ, তাই না? প্রথম অংশ, দ্বিতীয় অংশ। তো আজকে আমরা পড়ব গল্পটির তৃতীয় অংশ বা শেষ অংশ। ঠিক আছে? তো তোমরা কি সবাই শব্দ অর্থগুলো বাক্য গঠন করেছো তো বাসায়? হ্যাঁ, আমি জানি তোমরা সবাই করেছো। আচ্ছা, তো আমরা আজকে গল্পটি শেষ করে ফেলবো। আজকে গল্পের বাকি যে অংশটুকু আছে সেটুকু আমরা আজকে পড়বো। ঠিক আছে? তো সবাই বরাবর মতো সবাই বইটা বের করো, বইয়ের 72 নম্বর পৃষ্ঠা। এবং আমরা যে পর্যন্ত পড়েছিলাম সেটি মনে আছে সবার? হ্যাঁ, এদের পটুয়া বলা হয় এই পর্যন্ত। আচ্ছা, আজকে আমরা পড়বো তার পরের থেকে শেষ অংশ একদম। আচ্ছা, প্রথমে আমি পড়ছি, সবাই মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা, নিজেকে পটুয়া বলে পরিচয় দিতে তার গর্ব হতো। ব্রতচারীদের নিয়মনীতি তিনি মেনে চলেছেন। এর মধ্যে ছিল যেমন কি কি নিয়ম ছিল সেই নিয়মগুলো এখানে সুন্দরভাবে লেখা আছে। তোমরা সবাই বই দেখলেই বুঝতে পারবে যে ব্রতচারীদের নিয়মনীতি তিনি মেনে চলেছেন। এর মধ্যে ছিল খিচুড়ি ভাষায় বলিব না, ভুলেও ভুঁড়ি বাড়াইব না, খিদে না থাকিলে খাইব না, বিপদ বাধায় ডরিব না, বিলাসিতা ভাব পুষিব না, রাগ পাইলেও রুষিব না, দুঃখেও হাসিতে ভুলিব না, দেমাগেতে মনে ফুলিব না, অসত্য চাল চালিব না, দৈবে ভরসা রাখিব না, চেষ্টা না করে থাকিব না, বিফল হলেও ভাগিব না, ভিক্ষা জীবিকা মাগিব না, কথা দিয়ে কথা ভাঙিব না। এগুলো ছিল হচ্ছে তোমার ব্রতচারীদের ব্রত, এবং এই ব্রতগুলো যারা পালন করতো তারাই শুধুমাত্র এই সংগঠনের সাথে যুক্ত ছিল, এবং এগুলো দেশ সেবার ব্রত, তাই না? এখানে কিছু শব্দ আছে তোমরা পড়বে, তারপরেও তেমন কঠিন কিছু না। যেমন খিচুড়ি ভাষায় বলিব না, এটা তো আমরা সবাই জানি যে বিভিন্ন কথা যখন বলবো আমরা কি বিভিন্ন ভাষা ব্যবহার করব না। খিচুড়ি মানে কি? খিচুড়ি বলতে কি বোঝায় আমরা? যেমন বিভিন্ন জিনিস 2-3 রকমের ডাল চাল মিশিয়ে আমরা খিচুড়ি রান্না করি, তার মানে এখানে বলা হয়েছে ভাষাটাকে খিচুড়ি বলতে। বাংলা ভাষার মধ্যে যদি আমাদের ইংলিশ চলে আসে, আরবি সব ভাষা যদি চলে আসে, সেটাকে বলা হয়েছে খিচুড়ি ভাষায় বলিব না, ভুলেও ভুঁড়ি বাড়াইব না, খিদে না থাকিলে খাইব না, বিপদ বাধায় ডরিব না। তো আমরা এই ব্রতগুলো বাসায় পড়ে ফেলবো নিজেরা। আচ্ছা, তারপরের পৃষ্ঠায় যাও, শেষ পৃষ্ঠা নাম্বার 74। সেখানে দেখো ব্রতচারীদের এসব শিক্ষা তার মনে গেঁথে গিয়েছিল। সবসময় তিনি সহজ সরল জীবনযাপন করেছেন। কামরুল হাসান যুক্ত হয়েছিলেন শিশু কিশোর সংগঠনের সঙ্গে। মুকুল ফৌজের নায়ক ছিলেন। কিশোরদের তিনি ব্যায়াম শেখাতেন। সহজ সরল জীবনের কথা তাদের বলেছেন। শিখিয়েছেন সততা, শিখিয়েছেন দেশকে ভালোবাসতে, মানুষকে ভালোবাসতে। ব্রতচারীদের যেই শিক্ষাগুলো ছিল তার কি হয়েছিল, কামরুল হাসানের মনে সেগুলো গেঁথে গিয়েছিল, এবং সবসময় তিনি কি করতেন? সহজ সরল জীবনযাপন করতেন, এবং কখনো বিলাসিতা তিনি পছন্দ করতেন না। কামরুল হাসান যুক্ত হয়েছিলেন শিশু কিশোর সংগঠনের সঙ্গে, এবং সেই সংগঠনটার নাম কি বলতো? হ্যাঁ, মুকুল ফৌজ। মুকুল ফৌজ সেই সংগঠনটির নাম, এবং সেই সংগঠনের নায়কও ছিলেন কে? হ্যাঁ, কামরুল হাসান। আচ্ছা, কিশোরদের তিনি ব্যায়াম শেখাতেন। সহজ সরল জীবনের কথা তাদের বলেছেন। শিখিয়েছেন সততা, শিখিয়েছেন দেশকে ভালোবাসতে, মানুষকে ভালোবাসতে। মানুষ ও দেশকে ভালোবাসতেন তিনি, সেজন্য 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে গিয়েছিলেন। 3 কন্যা, নায়র, উকি ইত্যাদি তার ছবির নাম। মানে তিনি যেই ছবিগুলো এঁকেছেন সেই ছবিগুলোর নাম উল্লেখযোগ্য, সেই ছবিগুলো হচ্ছে 3 কন্যা, নায়র, উকি। আমরাও তার মতো দেশকে ভালোবাসবো, ছবিকে ভালোবাসবো, এবং মানুষকেও ভালোবাসবো, তাই না? তিনি অনেক গুরুত্বপূর্ণ অনেক সে মেসেজ দিয়েছে আমাদের, যেমন আমরা দেশকে ভালোবাসবো, ছবিকে ভালোবাসবো, এবং মানুষকে ভালোবাসবো। তো আমরা আজকে গল্পটির শেষ অংশটুকু পড়লাম। এখন এখান থেকে আবার কিছু মূল শব্দ আমরা নিয়ে নিই, এবং গল্পটির শেষ অংশে যেই মূল বিষয়টা বলা হয়েছে সেই বিষয়টিও আমরা সবাই আজকে
জেনে নিব। যেমন তোমার পটুয়া শব্দটা তো আমরা আগেই জেনেছি যে তাকে পটুয়া বলে, নিজেকে পটুয়া বলে কামরুল হাসান পরিচয় দিতে কি করতেন? গর্ববোধ করতেন, তাই না? পটুয়া বলে পরিচয় দিতে গর্ববোধ করতেন। আচ্ছা, এরপরে দেখো তারপরে সে যে সংগঠনটির সাথে আবার জড়িত ছিল সেটির নাম কি ছিল বলো তো? হ্যাঁ, মুকুল ফৌজ। মুকুল ফৌজ। এবং এটা কাদের সংগঠন? শিশু কিশোরদের সংগঠন, মুকুল ফৌজ। এই সংগঠনটির নাম ছিল মুকুল ফৌজ। আচ্ছা, এবং তিনি সংগঠনের নায়ক কে ছিল বলো তো? নায়ক ছিল কামরুল হাসান। এবং তিনি আর কি করতেন? তিনি শিশু কিশোরদের কি শেখাতেন বলো তো? হ্যাঁ, ব্যায়াম শেখাতেন। আচ্ছা, এবং তার জীবনযাপন কেমন ছিল কামরুল হাসানের? সহজ ও সরল জীবনযাপন তিনি পছন্দ করতেন না, কখনোই পছন্দ করতেন এবং কখনোই বিলাসিতা তিনি পছন্দ করতেন না। এবং তার এছাড়া তিনি কাদেরকে ভালোবাসতেন? দেশকে এবং দেশের মানুষকে। দেশের মানুষকে, তাই না? আচ্ছা, এবং তার কামরুল হাসানের উল্লেখযোগ্য তিনটি হচ্ছে ছবির নাম। ছবির নামগুলো কি কি বলো তো? নায়র, নায়র, তিন কন্যা, তিন কন্যা, আরেকটা কি ছিল? উকি ও উকি। এই তিনটি তার উল্লেখযোগ্য ছবির নাম। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখো প্রথমে তিনি নিজেকে পটুয়া পরিচয় দিতে গর্ববোধ করতেন। কে বলো তো? হ্যাঁ, শিল্পী কামরুল হাসান। এবং তিনি কোন সংগঠনের নায়ক ছিলেন? মুকুল ফৌজ। এবং মুকুল ফৌজ কাদের সংগঠন ছিল বলো তো? শিশু কিশোর। শিশু কিশোর, শিশু কিশোরদের সংগঠন ছিল হচ্ছে মুকুল ফৌজ। আচ্ছা, এবং এছাড়া তিনি কি করতেন? তিনি কিভাবে জীবনযাপন করতেন? তিনি অত্যন্ত সহজ ও সরল জীবনযাপন করতেন। এবং তিনি কাদের ভালোবাসতেন? দেশকে ভালোবাসতেন এবং দেশের মানুষকে তিনি ভালোবাসতেন। তো আমরা একজন পটুয়ার কথায় আমরা কার কথা জানলাম? শিল্পী কামরুল হাসানের কথা আমরা আজকে জেনে নিলাম, তাই না? তিনি কি কি করতেন এবং তিনি কোন কোন সংগঠনের সাথে যুক্ত ছিলেন, তার উল্লেখযোগ্য ছবির নাম, তারপর তিনি হচ্ছে কাদের ব্রতচারীদের দলে যুক্ত ছিলেন এবং ব্রতচারীদের কি কি ব্রত ছিল সেগুলো আমরা জানলাম। তারপরে কামরুল হাসানের জন্মস্থান, তার গ্রামের বাড়ি কোথায়, তারপরে হচ্ছে তার বাবার নাম, মায়ের নাম, তারপর তার ছোটবেলায় তিনি কোন স্কুলে পড়তেন, তিনি কোথায় কাজ করতেন, পুতুলের কারখানায়, তাই না? এই বিষয়গুলো আমরা জানলাম। তারপরে হচ্ছে তিনি কাদেরকে ভালোবাসতেন? পটুয়াদের, তাই না? পটুয়া কাদেরকে বলা হয়? গ্রামের সাধারণ ছবি আঁকিদের কি বলা হয়? পটুয়া বলা হয়। আচ্ছা, এরপরে দেখো আমরা এখানে আবার কিছু নতুন শব্দ পেয়েছি, তাই না? এই গল্পে অনেকগুলো নতুন শব্দ আছে এবং অনেকগুলো শব্দ আমরা পেয়েছি। আমরা এই শব্দগুলো আজকে জানবো। আচ্ছা, নতুন যেই শব্দগুলো আছে দেখো, শব্দগুলো হচ্ছে, প্রথমটা ছিল মুকুল ফৌজ। মুকুল ফৌজ, তাই না? মুকুল ফৌজ হচ্ছে শিশু কিশোর সংগঠনের নাম। শিশু কিশোর, শিশু কিশোর সংগঠনের নাম। সংগঠনের নাম মানে এই সংগঠনে কারা থাকতো? শিশু কিশোরদের নিয়ে এই সংগঠনটি ছিল। আচ্ছা, এরপরে দেখো আরেকটা হচ্ছে কিশোর। আমরা যে কিশোর বলেছি, যে শিশু কিশোর, এই কিশোর আসলে কাদেরকে বলা হয়? কিশোর, কিশোর হচ্ছে 11 থেকে 15 বছর বয়সী 15 বছর বয়সী ছেলে, তাদেরকে বলা হয় কিশোর, তাই না? 15 বছর বয়সী ছেলে তাদেরকে বলা হয় কিশোর। আর যাদের 11 থেকে 15 বছর বয়সী মেয়েদের বলা হয় কিশোরী, তাই না? আচ্ছা, এরপরে দেখো নায়র।
নায়র হচ্ছে, নায়র কথাটার মানে হচ্ছে, আমরা অনেকেই এটা নতুন একটা শব্দ, অনেকেই জানি না, আমরা আজকে জানবো নায়র কথাটির অর্থ কি। বিবাহিতা নারীর, বিবাহিতা নারীর বাপের বাড়ি গমন, বাপের বাড়ি গমন। বিবাহিতা নারীর বাপের বাড়ি গমন মানে বিবাহিতা নারী সে বাপের বাড়ি যায়, তাকে বলা হয় নায়র। আচ্ছা, এরপরে দেখো নায়ক। মুকুল ফৌজের নায়ক ছিলেন কে? হ্যাঁ, শিল্পী কামরুল হাসান। এই নায়ক শব্দটির অর্থ হচ্ছে নেতা, নেতা। ঠিক আছে, নায়ক শব্দটির অর্থ কি? নেতা। আচ্ছা, তাহলে আমরা কয়টি শব্দ জানলাম? মাত্র 4টি শব্দ। দেখো, প্রথমটা ছিল মুকুল ফৌজ। মুকুল ফৌজ শব্দের অর্থ কি? শিশু কিশোর সংগঠনের নাম। তারপর হচ্ছে কিশোর, 11 থেকে 15 বছর বয়সী ছেলে। তারপরটা হচ্ছে নায়র, বিবাহিতা নারীর বাপের বাড়ি গমন। তারপরেটা হচ্ছে নায়ক, নেতা। আচ্ছা, আমরা তাহলে 4টি শব্দ পেলাম, এবং এরপরে আগের মতোই তোমরা কি করবে? এই 4টি শব্দ দিয়ে নিজেরা বাক্য তৈরি করবে। ঠিক আছে, আর এখানে শব্দগুলো অনেকগুলো আমরা শব্দ পেয়েছি। প্রথম দিন পেয়েছিলাম 5টি, তারপরের দিনও 5টি, এখন পেয়েছি 4টি, প্রায় অনেকগুলো শব্দ। হ্যাঁ, তা তোমরা এগুলো কি করবে? ভালোভাবে বাসায় রিডিং মুখস্থ করবে এবং বারবারই খাতায় লিখবে। তাহলে তোমাদের কি হবে? খুব সহজেই তোমরা শব্দের অর্থগুলো জেনে যাবে এবং নতুন করে বাক্য তৈরি করতে পারবে। তো আমরা আজকে কি করলাম? পুরো গল্পটি শেষ করে ফেললাম। এর পরবর্তী ক্লাসে আমরা কি করব? আমরা কিছু এখানকার এই গল্প থেকে আমরা কিছু অনুশীলনী আছে, প্রশ্নোত্তর আছে, শূন্যস্থান আছে, আমরা সেগুলো কি করব? আমরা পড়ব। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই। আবার পরবর্তীতে আমরা আবার নতুন একটা গল্পর সাথে আমরা তোমাদের নিয়ে চলে আসব ক্লাসে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।